টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত। আজকের ভিডিওতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের এক্সের নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আসছো তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সমস্ত আপডেট পাওয়ার জন্য। তাহলে কি কি পরীক্ষা হবে সিলেবাসটা দেখে নাও। পরীক্ষা হবে জল, স্থল, বাতাস, বরফে ঢাকা মহাদেশ, আবহাওয়া ও জলবায়ু, ভারতের জলবায়ু, ভারতের মাটি, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের অরণ্য ও বন্যপ্রাণী। এই অধ্যায়গুলি পরীক্ষা হবে। পাশের নম্বর বিভাজন দেয়া আছে, কোন অধ্যায় থেকে কত নম্বর পড়বে দেখে নেবে। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 6টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্নটা দেখো, একের দাগের ক। ভারতের প্রমাণ দ্রাঘিমা হল 82 ডিগ্রি 15 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 45 মিনিট পূর্ব। সঠিক উত্তরটি হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। নেক্সট কোশ্চেন খ। পৃথিবীতে মোট তাপমণ্ডল রয়েছে 3টি, 4টি, 5টি, 6টি। সঠিক উত্তরটি হবে পৃথিবীতে মোট তাপমণ্ডল রয়েছে 3টি। পরের প্রশ্ন গ। ট্রপোস্ফিয়ারের উপর অবস্থিত ভূপৃষ্ঠ থেকে 16 থেকে 50 কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটির নাম মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। সঠিক উত্তরটি হবে স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্ন ঘ। পাতাঝরা অরণ্যের অপর নাম পর্ণমোচী, চিরহরিৎ, ম্যানগ্রোভ। সঠিক উত্তরটি হবে পাতাঝরা অরণ্যের অপর নাম পর্ণমোচী। পরের প্রশ্ন ঘ। পৃথিবীতে মহাদেশের সংখ্যা 5, 6, 7, 8টি। সঠিক উত্তরটি হবে পৃথিবীতে মহাদেশের সংখ্যা 7টি। নেক্সট কোশ্চেন, ভারতের উষ্ণ ও শুকনো ধুলোর ঝড় রাজস্থানে লু, চিনুক, আঁধি, পশ্চিমী ঝঞ্ঝা নামে পরিচিত। সঠিক উত্তরটি হবে ভারতের উষ্ণ ও শুকনো ধুলোর ঝড় রাজস্থানে আঁধি নামে পরিচিত। পরের প্রশ্ন চ। ব্যাসল্ট শিলা থেকে পলি, ল্যাটেরাইট, কালো মাটির সৃষ্টি হয়েছে। সঠিক উত্তরটি হবে ব্যাসল্ট শিলা থেকে কালো মাটির সৃষ্টি হয়েছে। 2এর দাগ, পূর্ণ বাক্যে উত্তর দাও। এখানে 4টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 2এর দাগের ক। ভারতের দক্ষিণে কোন প্রতিবেশী দেশ রয়েছে? উত্তরটি হবে ভারতের দক্ষিণে শ্রীলঙ্কা প্রতিবেশী দেশ রয়েছে। পরের প্রশ্ন খ। চিরতা কোথায় পাওয়া যায়? উত্তরটি হবে মেঘালয় ও হিমালয় পার্বত্য অঞ্চলে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তরটি হবে বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম হল রেনগজ। পরের প্রশ্ন ঘ। কত তারিখে কে প্রথম পৃথিবীর দক্ষিণ মেরুতে পৌঁছান? উত্তরটি হবে 14ই ডিসেম্বর 1911 সালে আমুন্ড সেন তার সঙ্গীদের নিয়ে প্রথম দক্ষিণ মেরুতে পৌঁছান। নেক্সট কোশ্চেন, বন্যপ্রাণী সংরক্ষণের আইন কত সালে চালু হয়? উত্তরটি হবে বন্যপ্রাণী সংরক্ষণের আইন 1972 সালে চালু হয়। 3এর দাগ, সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 2টি, প্রতি প্রশ্নের মান 2 করে। 3এর দাগের ক। মাটি সংরক্ষণের উপায়গুলি কি কি? উত্তরটা দেখে নাও। 1. পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত। 2. মাটির বেশি গভীরে খনিজ সম্পদ আহরণ বন্ধ করা। 3. গাছ কাটা বন্ধ করা উচিত। 4. বৃক্ষরোপণ করা। 5. বেশি ঢালযুক্ত অঞ্চলে ঘরবাড়ি নির্মাণ বন্ধ করা। নেক্সট কোশ্চেন খ। প্যানজিয়া ও প্যান্থালাসা কাকে বলে? উত্তরটা দেখে নাও। প্রায় 50 কোটি বছর আগে বর্তমানের সমস্ত মহাদেশগুলি একত্রে একটি অখণ্ড স্থলভাগ বা মহাদেশ হিসাবে ছিল। এই অখণ্ড স্থলভাগটিকে বিজ্ঞানীরা প্যানজিয়া নামে চিহ্নিত করেন। তারপর প্যান্থালাসা বলে পয়েন্ট করবে, তারপর লিখবে প্যানজিয়া বা অখণ্ড মহাদেশের চারদিকে প্রায় 50 কোটি বছর আগে বিরাট জলভাগ বা মহাসাগর ছিল। বিজ্ঞানীরা এই মহাসাগরের নাম দেন প্যান্থালাসা। নেক্সট কোশ্চেন গ। আন্টার্কটিকার আরেক নাম সাদা মহাদেশ কেন? উত্তরটা দেখে নাও। আন্টার্কটিকা পৃথিবীর শীতলতম মহাদেশ। অধিক শীতলতার জন্য এই মহাদেশটি সারা বছরই 1 থেকে 2 কিমি পুরু বরফ দ্বারা আবৃত থাকে।
তাই মানচিত্রে এই মহাদেশকে সর্বদা সাদা রঙের দেখানো হয়। এই জন্যই আন্টার্কটিকাকে সাদা মহাদেশ বলা হয়। 4 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। এখানে দুটি করতে হবে, প্রতি প্রশ্নের মান 3 করে। 4 দাগের ক, আন্টার্কটিকার উদ্ভিদ ও জীবজগতের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তরটা দেখে নাও। চিরতুষারের এই মহাদেশে কোনো গাছপালা নেই। গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও সামান্য বরফ গলে মস, লাইকেন, শ্যাওলা জন্মায়। এখানকার একমাত্র স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন পাখি। এরা ঠান্ডাতে অভ্যস্ত। চারপাশে সমুদ্রে প্রচুর মাছ, সামুদ্রিক পাখি, তিমি, সিল দেখা যায়। এখানকার সমুদ্রে কিন নামক এক ধরনের চিংড়ি জাতীয় প্রাণী দেখা যায়। মাছ কিল হল পেঙ্গুইনের প্রধান খাদ্য। পরের প্রশ্ন খ, লু ও পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝায়? উত্তরটা দেখে নাও। গ্রীষ্মকালে প্রধানত উত্তরপ্রদেশ, বিহার ও উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলায় অত্যধিক শুষ্ক ও উষ্ণবায়ু প্রবাহিত হয়। একে লু বলা হয়। এই সময় লু প্রবাহিত অঞ্চলের উষ্ণতা 50 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়। শীতকালে ভারতের স্থলভাগের উপর দিয়ে শীতল শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। ভারতে এই সময় তেমন বৃষ্টিপাত হয় না। এই সময় মাঝে মধ্যে কয়েকদিন একটানা আকাশ মেঘলা থাকে ও অল্প বৃষ্টিপাত হয়। এই প্রকার আবহাওয়াকে পশ্চিমী ঝঞ্ঝা বলে। নেক্সট কোশ্চেন গ, জলচক্র কি? উত্তরটা দেখে নাও। সূর্যের তাপে নদ নদী থেকে জল বাষ্পীভূত হয়ে বাতাসে মিশে। জলীয় বাষ্প বাতাসের থেকে হালকা, তাই জলীয় বাষ্প মুক্ত বায়ুর উপরে উঠে যায়। উপরে ঠান্ডা বায়ুর সংস্পর্শে এসে ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয়। তারপর ধূলিকণাকে আশ্রয় করে ভেসে বেড়ায়। তারপর একসাথে অনেকগুলো জুড়ে গিয়ে বড় ফোঁটায় পরিণত হয়। বড় ফোঁটা ভারী বলে আর বাতাসে ভেসে থাকতে পারে না। তখন বৃষ্টি বা বরফ আকারে নিচে নেমে আসে। আবার সূর্যের তাপে তা বাষ্পে পরিণত হয়। এইভাবে জল, মেঘ, বৃষ্টি, আবার কখনো কঠিন বরফ তুষার রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত আবর্তিত হয়ে চলেছে। জলের এই বিরামহীন চক্রাকার আবর্তনকেই জলচক্র বলে। জলচক্রের মাধ্যমে পৃথিবীতে জলকে কঠিন, তরল এবং বাষ্পীয় এই 3 অবস্থাতেই পাওয়া যায়। এই 3টি প্রক্রিয়ার যে কোনো একটি প্রক্রিয়া বিঘ্নিত হলে জলচক্রের ভারসাম্য নষ্ট হয়। 5 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি। এখানে একটি করতে হবে, এর জন্য 5 নম্বর থাকবে। 5 দাগের ক, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? বিশ্ব উষ্ণায়নের ফলে কি কি হতে পারে? উত্তরটা দেখে নাও। জীবাশ্ম জ্বালানির দহন, রাসায়নিক সারের ব্যবহার, শিল্প কারখানা প্রভৃতি থেকে নির্গত বিভিন্ন গ্যাস বায়ুমণ্ডলে অনবরত মিশছে। ফলে এই সকল গ্যাস যেমন CO2, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, CFC ইত্যাদি পৃথিবীব্যাপী বায়ুমণ্ডলে গড় তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। পৃথিবীব্যাপী উষ্ণতা বৃদ্ধির এই ঘটনাকেই বিশ্ব উষ্ণায়ন বলে। পরে পয়েন্ট করবে বিশ্ব উষ্ণায়নের ফলাফল বলে। 1, উঁচু পার্বত্য অঞ্চল ও মরুপ্রদেশে সঞ্চিত বরফের গলনের মাত্রা বৃদ্ধি পাবে এবং সমুদ্রের জলতল অনেক উপরে উঠবে। ফলস্বরূপ নিচু উপকূল অঞ্চল জলমগ্ন হয়ে বসতি, কৃষিক্ষেত্র সমুদ্রের তলায় ডুবে যাবে। 2, বৃষ্টিপাতের বন্টনের বৈষম্য বৃদ্ধি পাবে, অর্থাৎ কখনো প্রবল বৃষ্টিপাত, আবার কখনো হয়তো বৃষ্টির অভাবে খরা দেখা দেবে। 3, মরুভূমির প্রসার ঘটবে। 4, শুষ্কপ্রায় অঞ্চলে জলের সংকট বৃদ্ধি পাবে। 5, জীবাণু ও ছত্রাকের বংশবৃদ্ধি ঘটবে। 6, শীতল জলবায়ুর কিছু প্রাণী বিলুপ্ত হবে। 7, বিধ্বংসী ঝড় বা সুপার সাইক্লোনের সংখ্যা বৃদ্ধি পাবে। 8, এমনকি এর ফলে শস্যহানি থেকে শুরু করে দুর্ভিক্ষ, মহামারী পর্যন্ত হতে পারে।